স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও হত্যা নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের বক্তব্য ভিত্তিহীন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো প্রতিক্রিয়ায় জানানো হয়, এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও চরমপন্থা মোকাবেলা করছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সহ মার্কিন প্রশাসনের সাথে কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়। এর আগে ভারত সফরে গিয়ে তুলসী বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং হত্যা বাড়ছে এবং দেশের ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদের উত্থান এখন কেন্দ্রীয় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। বিশ্বজুড়ে ইসলামী সন্ত্রাসবাদের উত্থান ঠেকাতে ট্রাম্প প্রশাসন কাজ করছে বলেও মন্তব্য করেন তুলসী। দেশের উত্তর জনপদের 3.5 কোটি মানুষের আগ্রহের জায়গায় থাকা যমুনা রেল সেতু উদ্বোধন হচ্ছে আজ। এর মাধ্যমে খুলে যাচ্ছে যোগাযোগের নতুন দুয়ার। এ উপলক্ষে সকালে টাঙ্গাইলের যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখান থেকে সকালে 11:20 সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সায়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা পারাপার হবেন। পরে সেখানে হবে সংবাদ সম্মেলন। বেলা 12টায় ইব্রাহিমাবাদ রেল স্টেশন পূর্ব প্রান্তে ফেরত আসবে ট্রেনটি। 50টি পিলার আর 49টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডাবল ট্র্যাকের সেতুটি 100 বছর টিকতে পারে। 2 লেনের এই সেতুটি ট্রেন চলাচলের জন্য আধুনিক সুবিধা এনে দিয়েছে, যা দেশের রেলপথে দ্রুততার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব টাঙ্গাইলের সহকর্মী সোহেল তালুকদার কাছে। সোহেল, উদ্বোধনী অনুষ্ঠান কখন শুরু হবে, বিস্তারিত জানাবেন। সুনন্দা, উদ্বোধনী অনুষ্ঠানের শুরুর জন্য যে ধরনের কার্যক্রম প্রস্তুতি সেটুকু কিন্তু মোটামুটি সম্পন্ন হয়েছে। এখন আগত অতিথি যারা রয়েছেন তারা এই অনুষ্ঠান স্থলে আসছেন, আসন বিন্যাসের কার্যক্রম চলছে এবং মোটামুটি বলা চলে যে সুশৃঙ্খলভাবে এই কার্যক্রমগুলি পরিচালনা করা হচ্ছে। এই অনুষ্ঠান স্থলে যে এই প্রকল্পের যিনি পিডি মাসুদুর রহমান তিনি রয়েছেন এবং রেলওয়ের যে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা এবং রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং যে গেস্টদের জন্য যে আসন বিন্যাস সেটুকু রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব অল্প সময়ের মধ্যেই এই কার্যক্রমটি উদ্বোধনের কার্যক্রমটি শুরু হবে এবং বলা চলে যে যথা সময়ের মধ্যেই সেটি কার্যক্রম করবেন। এবং টাঙ্গাইল প্রান্তের যেহেতু আনুষ্ঠানিকতা যেটি রয়েছে, ট্রেনের সুসজ্জা সেটি আগেও যেমনটা বলেছিলাম এবং যে পুরো যে কার্যক্রম নিরাপত্তা থেকে শুরু করে সেই কার্যক্রমের যে একদম নিশ্চিত্র কার্যক্রম সেটি তারা পরিচালনা করেছেন এবং পাশাপাশি যে ট্রেন যেটি হচ্ছে এবং তারা বলছেন যে এই ট্রেন উদ্বোধনের মধ্য দিয়ে উত্তর পূর্ব এবং পশ্চিম যে ট্রেনের মধ্যে যে একটা বিচ্ছিন্নতা ছিল সেটি সেতু বন্ধন তৈরি হলো এবং এটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব একটি উন্নয়ন সাধিত হবে। পাশাপাশি এই যে ট্রেন সেতু যেটি রয়েছে সেই ট্রেন সেতুটি এশিয়ান ট্রান্স হাইওয়ে যেটি রেলের যেটি সংযোগ মানে আমরা যদি বলি যে আন্তর্জাতিক যে সংযোগ, সেই সংযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো মোটামুটি এখন এখানকার যে কার্যক্রম সেই কার্যক্রমগুলি চলছে। এই পূর্ব প্রান্তের যেটি অনুষ্ঠান স্থলের সেই চলছে, মঞ্চ রেডি করা হয়েছে এবং মঞ্চের ভিতরে যে সেটি রয়েছে। আর আমরা এখন হচ্ছে এই বিষয়ে আমরা জানতে চাইবো যে আমাদের আরেক সহকর্মী সিরাজগঞ্জ প্রান্তে রয়েছেন খালিদ হৃদয়। আমরা খালিদ হৃদয়ের কাছ থেকে জানবো যে এই সিরাজগঞ্জ প্রান্তের কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেই সাথে উত্তরবঙ্গের মানুষ বা বিশেষ করে পশ্চিম পাড়ের মানুষ এই রেল সেতু উদ্বোধনের মধ্য দিয়ে তারা কি বলছেন। খালিদ। সোহেল, আপনাকে ধন্যবাদ। আপনি এই যমুনা রেল সেতুর উদ্বোধনের যে প্রারম্ভিক কর্মসূচিগুলো সেই কর্মসূচি সম্পর্কে বলছিলেন। আমি সিরাজগঞ্জ প্রান্ত তথা যমুনা রেলওয়ে সেতুর যে পশ্চিম প্রান্তের যে খবরাখবর রয়েছে সর্বশেষ সেটি হচ্ছে এই সায়দাবাদ রেল স্টেশনে যে পরবর্তী যে কর্মসূচি রয়েছে, বিশেষ করে 11:20 যে উদ্বোধনী অনুষ্ঠান পূর্ব প্রান্তে শেষ করার পরে তারপরে এই যে উদ্বোধনের যে বিশেষ ট্রেনটি রয়েছে সেই ট্রেনে কিন্তু বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, জাপানের রাষ্ট্রদূত এবং জাইকার যে মহাপরিচালক রয়েছে তারা সহ কিন্তু অতিথিরা সেই ট্রেনে চড়ে এই পশ্চিম প্রান্তে আসবেন এবং সেই পশ্চিম প্রান্তে আসার পরে কিন্তু তারা 12টার দিকে একটি সংবাদ সম্মেলন করবেন এই পশ্চিম প্রান্তে সায়দাবাদ স্টেশনে। তো সেই সংবাদ সম্মেলন
এবং এদিকের যে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা কার্যকরী ব্যবস্থা তারা গ্রহণ করেছে। পাশাপাশি আমি যদি একটু ভিন্নভাবে বলতে চাই যে এই যে দীর্ঘ 4.5 বছর এই যমুনা রেলওয়ে সেতু আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই উত্তরের মানুষের, সেই যমুনা রেলওয়ে সেতুটি আজকে হওয়াতে কিন্তু এই উত্তরবঙ্গের মানুষ যারা রয়েছে তারা কিন্তু অত্যন্ত আনন্দিত এবং তাদের যে উচ্ছ্বাস সেটি প্রকাশ করেছে। এবং এই 4.5 বছর দীর্ঘদিন ধরে যে দেশি বিদেশি শ্রমিক যারা রয়েছে সেই শ্রমিকরা যে তারা এই অত্যন্ত পরিশ্রম করে এই যমুনা রেলওয়ে সেতুটি আজকে এই জীবনের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, তাদের মধ্যে কিন্তু আমরা এক ধরনের আনন্দ এবং উল্লাস লক্ষ্য করেছি। এবং তারা কিন্তু সকাল থেকেই তারা বিশেষ যে ড্রেস কোড রয়েছে সেই ড্রেস পরে কিন্তু এই প্রান্তগুলোতে দাঁড়িয়ে আছেন। ড্রেস কোড রয়েছে, সেই ড্রেস পরে আজকে সেই বহুল প্রতীক্ষিত যমুনা রেলওয়ে সেতুটি উদ্বোধন হতে যাচ্ছে। তাদের মধ্যে খালিদ, ধন্যবাদ আপনাকে। তাজা ফল আমদানিতে 2 ধাপে 15% শুল্ক কর কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানে তাজা ফলের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখতে এই শুল্ক কর কমানো হলো, যেখানে আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক 30% হতে কমিয়ে 25% এবং আমদানি পর্যায়ে আরোপিত 5% আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গত 10 মার্চ আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয় করের হার 10% হতে কমিয়ে 5% করা হয়। তাতে ফল আমদানিতে বিদ্যমান শুল্ক কর মোট 15% কমানো হলো। মধ্যপ্রাচ্যে অধিকাংশ বাংলাদেশি মূলত শ্রমিক ভিসায় যান, তবে নিজ উদ্যোগে এমন অনেক প্রবাসী আছেন যারা হয়েছেন সফল। অনেকেই নিজের ব্যবসা প্রতিষ্ঠা করে কাজের সুযোগ করে দিয়েছেন অগুন্তি বাংলাদেশির। তেমনি একজন সৌদি প্রবাসী মোহাম্মদ নুরুন নবী। প্রবাসে দিন দিন বাড়ছে সফল বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা, তেমনি একজন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ নুরুন নবী। দীর্ঘ 2 দশকের প্রবাস জীবনে সততা আর শ্রম দিয়ে গড়ে তুলেছেন বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, কর্মসংস্থান করেছেন অনেক বাংলাদেশির। আগামীতে ওনার দেখা দেখি আরো অনেকেই উদ্বুদ্ধ হবে এবং এইভাবে আগায় আসবে, আমাদের কমিউনিটি আরো স্ট্রং হবে। ইউনিটি হলে আমাদের স্ট্রেংথ আরো বাড়বে। নোয়াখালী সদর উপজেলার সন্তান মোহাম্মদ নুরুন নবী নূর প্রায় 24 বছর বসবাস করছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। শূন্য হাতে শুরু করলেও এখন তিনি কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। আমরা সবাই একসাথে সেখানে ইফতার পার্টিতে আমার কোম্পানির তরফ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আসার জন্য। আর আলহামদুলিল্লাহ আপনারা আমাকে আছেন ব্যবসায়িকভাবে, ভবিষ্যতে ইনশাআল্লাহ করবেন আশা রাখি। জেদ্দায় গড়ে তুলেছেন নূর ইন্টারন্যাশনাল কোম্পানি, যার মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান ফেইড ফরওয়ার্ডিং C&F। এছাড়া বাংলাদেশেও রয়েছে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের মেড ইন বাংলাদেশ এবং তার জন্য যে সহযোগিতা নূর ভাই আমাদের করতেছে তাকে ধন্যবাদ, এবং নূর ইন্টারন্যাশনাল সামনে যেন অগ্রগতির সামনে এইভাবে এগিয়ে যায়। নূর ইন্টারন্যাশনাল তার নানামুখী উদ্যোগের ফলে খুশি দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। শুধু ব্যবসায়ী হিসেবে নয়, ব্যক্তি হিসেবে রয়েছে তার আলাদা সুনাম। পাশাপাশি তিনি একজন সামাজিক সাংস্কৃতিক মনা মানুষও বটে। অসহায়, দুস্থ, গরিব, প্রবাসী, এমনকি দেশে অনেকের আশ্রয়স্থল মোহাম্মদ নুরুন নবী নূর। নূর ভাই শুধু গার্মেন্টস জগতে না, নূর ভাই আমাদের সাথে বাংলাদেশ এবং সৌদি আরব সব জেদ্দা কেন্দ্রিক অনেকগুলো সংগঠনের সাথে জড়িত। আলহামদুলিল্লাহ সৌদি আরবের সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার কারণে আজকে আমরা এই C&F ব্যবসা, রেডিমেড গার্মেন্টস সহ সকল ব্যবসাতে বাংলাদেশিরা আজকে নতুন একটি অধ্যায় সৃষ্টি করেছে। বাংলাদেশি ব্যবসায়ী নূরের চাওয়া 2 দেশের কূটনৈতিক সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো। তাই প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন মেনে চলার আহ্বান জানান তিনি। DBC নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সরকারের সাবেক এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কোটি টাকার মূল্যের গাড়ি দ্বিতীয় দফায় নিলামে উঠানো হবে। প্রথম নিলামে অবিকৃত থাকা 24টি গাড়ির সাথে নতুন করে যুক্ত হচ্ছে আরও 6টি। এসব গাড়ির মধ্যে 5টি কিনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আওয়ামী লীগ সরকারের সাবেক 50 সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি আমদানির অনুমতি পেয়েছিলেন। 5ই আগস্টের আগে ক্রিকেটার সাকিব আল হাসান, ব্যারিস্টার সুমন, নায়ক ফেরদৌস সহ 8 সাবেক এমপি গাড়ি খালাস করে নিয়ে যান। কিন্তু অনেকেই খালাস করতে পারেননি, তাই চট্টগ্রাম বন্দরের কারশেডে পড়ে থাকা
24টি গাড়ি প্রথম নিলামে তোলা হয়েছিল গত 17 ফেব্রুয়ারি। সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে সর্বোচ্চ 3,10,00,000 টাকা পর্যন্ত দর উঠে এক একটির। কাস্টমস ঘোষিত এসব গাড়ির রিজার্ভ মূল্য ছিল 9,47,00,000 টাকা। নিলামে রিজার্ভ মূল্যের 60% দর না ওঠায় দ্বিতীয় নিলামে উঠেছে আগের 24টির সঙ্গে আরও 6 সাবেক সংসদ সদস্যের গাড়ি। প্রথম নিলামে 60% যদি কাভার না করে তাহলে আমরা দ্বিতীয় নিলামে যাব। সর্বোচ্চ বিডার যদি আমার 1.5 লাখ টাকা হয়, আমি কিন্তু আইনগতভাবে আমার বাধ্যবাধকতা তৈরি হবে যে গাড়িগুলো 1.5 লাখ টাকা রিলিজ করতে। এসব গাড়ির মধ্য থেকে 5টি নিতে চাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রিজার্ভ মূল্যে গাড়ি কেনার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। আমরা যেহেতু সরকারি কিছু বিধিনিষেধের কারণে এখন নতুন গাড়ি কেনা যাচ্ছে না, তো সেই হিসাবে আমরা এই গাড়িগুলো নিতে চাই। এতে কাস্টমস কর্তৃপক্ষ তাদের রিজার্ভ ভ্যালুটা পাবে, সরকারি রাজস্বটাও আদায় হবে। ব্যবসায়ীরা বলছেন গাড়িগুলো নিলামের জন্য ক্যাটালগভুক্ত, তাই সর্বোচ্চ বিডার হিসেবেই গাড়ি নিতে হবে বন্দরকে। 60% কভার করে দিতে পারে, কোনো আপত্তি থাকার কথা নয়। বর্তমান যেই বিট ক্যাটালগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 9,80,00,000 টাকার উপরে, এই রিজার্ভ মূল্যটা কিন্তু আমাদের দৃষ্টিতে যথাযথ নয়। এমপি কোটায় জাপান থেকে আমদানি করা এসব গাড়ির বাজার মূল্য 12 থেকে 15 কোটি টাকা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্রশান্ত মহাসাগর থেকে 95 দিন পর উদ্ধার করা হয়েছে পেরুর এক জেলেকে। ফিরিয়ে দেয়া হয়েছে তার পরিবারের কাছে। 61 বছর বয়সী ম্যাক্সিমো নাপা ক্রাস্তো গেল 7 ডিসেম্বর মাছ ধরার উদ্দেশ্যে রওনা হন। 10 দিনের মাথায় ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলেন তিনি। প্রবল আতঙ্ক নিয়ে সমুদ্রে ভাসছিলেন ক্রাস্তো। এ যেন সিনেমার কাহিনী। সাগরের নীলে হারিয়ে গেছেন এক মানুষ, চারিদিকে শুধু পানি আর পানি, পোকামাকড়, পাখি ও কচ্ছপ খেয়ে বেঁচে থাকা। বাঁচার আশা যখন প্রায় শেষ, তখনই উদ্ধার। বাস্তবেই ঘটেছে এমনটি। পেরুর এক জেলে এভাবেই সাগরে ভাসছিলেন। 95 দিন পর উদ্ধার করা হয়েছে তাকে। 7 ডিসেম্বর মাছ ধরার উদ্দেশ্যে পেরু উপকূল থেকে যাত্রা করেন ম্যাক্সিমো নাপা কাস্ত্রো। সঙ্গে ছিল 2 সপ্তাহের খাবার। কিন্তু 10 দিনের মাথায় ঝড়ের কবলে পড়ে উপকূল থেকে অনেক দূরে চলে যান তিনি। পরিবার খুঁজতে শুরু করে ম্যাক্সিমোকে। কোস্টগার্ডও নিয়মিত টহল দেয়। অবশেষে উপকূল থেকে 680 মাইল দূরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় তাকে। উদ্ধার হওয়ার পর কাস্ত্রো জানান তিনি বাঁচতে চেয়েছিলেন। দ্বিতীয় জীবন পাওয়ায় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। ঈশ্বর মহান, তিনি আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন। আমি মরতে চাইনি। প্রতিদিন আমি আমার মায়ের ও 2 মাসের নাতনির কথা স্মরণ করে বেঁচেছিলাম। বেঁচে থাকার জন্য আমি পাখি, তেলাপোকা ও সামুদ্রিক কচ্ছপও খেয়েছি, কিন্তু শেষ 15 দিন খাওয়ার জন্য আমার কাছে কিছুই ছিল না। উদ্ধারের পর ম্যাক্সিমোকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাইতাই নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় পেরুর রাজধানী লিমায়। পেরুর জর্জ চাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনদের সাথে মিলিত হন কাস্ত্রো। ম্যাক্সিমোর পৈতৃক আবাস সান আন্দ্রেসের ইকা অঞ্চলে। সেখানে তাকে স্বাগত জানাতে প্রতিবেশীরা অপেক্ষা করছেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। সৌদি আরবের ক্যাম্প শেষে ঢাকায় ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সঙ্গে আছেন ইতালির প্রবাসী ফাহমিদাল ইসলাম, যাদের সঙ্গে আজ যোগ দেবেন হামজা চৌধুরী। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, ফুটবল দল এসে পৌঁছেছে কিনা, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। যে বাংলাদেশ দল সৌদি আরবের ক্যাম্প শেষে বাংলাদেশে পৌঁছেছে কিছুক্ষণ আগে, এবং তারা একটু পরে হয়তো আমরা তাকে দেখতে পাবো যে তারা বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন, এবং আমরা সেই ফুটেজটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। ল্যান্ড করার পর আসলে যে আনুষ্ঠানিকগুলো থাকে, ব্যাগের লাগেজ নেওয়ার বিষয় থাকে, সেই বিষয়গুলো এখন ফুটবলাররা আসলে সারছেন বিমানবন্দরের ভিতরে। একটু পরে হয়তো বা তারা বেরিয়ে আসবেন, এবং তারা কিন্তু বাংলাদেশে অল্প সময় পাবেন, তারপর আবার ইন্ডিয়ার উদ্দেশ্যে চলে যাবেন। আপনারা জানেন যে গতকালকেই হামজা চৌধুরী তিনি বাংলাদেশে পৌঁছেছেন, যাকে নিয়ে বাংলাদেশের ফুটবল যারা সমর্থকরা আছেন তাদের একটা হাইপ কাজ করছে। সেই হামজা চৌধুরী আজকে কিন্তু সন্ধ্যার পরে, মানে রাতের দিকে এই দলটার সাথে যোগ দেবেন। যে দলটা সৌদি আরব থেকে এসেছে বাংলাদেশ জাতীয় দল, সেই দলটার সাথে হামজা চৌধুরী যোগ দেবেন, এবং এই দলটা একসাথে বাংলাদেশে একটা সেশন করবেন, ক্যাম্প করবেন, এবং তারা পরবর্তীতে ভারতের দিকে যাবেন। বাংলাদেশের ফুটবলকে নিয়ে নতুন করে যেই বার্তাটা
দেয়া হচ্ছে এবং সমর্থকরা যে নতুন করে একটা স্বপ্ন দেখা শুরু করেছে বাংলাদেশ দলের এই যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার যে সূচনাটা, সেটা আসলে নতুন একটা দিগন্ত বলতে পারেন। বাংলাদেশ দল সৌদি আরবে লম্বা একটা ক্যাম্প করেছে, দলটাকে বেশ ভালো করে সাজিয়েছে এবং এই দলে কিন্তু আরও একজন বিদেশি আছেন ফাহমিদুল, যিনি দলের সাথে নতুন যোগ দিয়েছেন। সব কিছু মিলে যে নতুন প্লেয়াররা আছেন তারা কিন্তু দলের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। হামজা প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার, তিনিও খুব দ্রুতই দলের সাথে মানিয়ে নেবেন, এমনটাই সবার প্রত্যাশা। তো এখন পর্যন্ত যেহেতু আজকে হামজা চৌধুরী এখনও সিলেটে আছেন, বেশিরভাগ সংবাদকর্মী গণমাধ্যম কর্মী সবাই কিন্তু সেই সিলেটমুখী। আমরা বিমানবন্দরে যেমনটা দেখি জাতীয় দল আসলে অনেক বেশি গণমাধ্যম কর্মীদের ভিড় দেখি, সেটা কিন্তু আজকে খুব বেশি চোখে পড়ছে না। মামুন, ধন্যবাদ আপনাকে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন ডিবিসি।